এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আছে নানা তর্ক বিতর্ক, পক্ষ বিপক্ষ, আছে সমালোচনা আর পক্ষপাতও। তবে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে মর্যাদাপূর্ণ সম্পর্ক চাওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলেরই ভিন্নমত নেই। এমন পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীকে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। দেরিতে হলেও ভারত কি বুঝতে পেরেছে গণতান্ত্রিক সরকারের সাথে সম্পর্ক ভালো করতেই হবে? এমন সব বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত হবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। তিনি জ্যামে আটকা পড়েছেন। তিনি আসা মাত্রই আপনাদের সামনে তাকে আমরা স্বাগত জানাবো আলোচনার জন্য। আমরা প্রথমেই মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে যেতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল থেকে আমরা ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন দেখছি। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলেছে, মর্যাদার হানি হতে দেয়নি। আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় তারেক রহমান সরকারকেও দেখছি যে মাথা উঁচু করে বুক টান করে ভারতের সাথে কথা বলছে। ভারত কি বুঝতে পেরেছে যে বাংলাদেশের মতো প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে হলে মর্যাদাপূর্ণ সম্পর্ক দিয়ে আগাতে হবে, অর্থাৎ কোনো নতজানু সরকারের সাথে, বিনা ভোটে সরকারের সাথে যেমন একতরফা সম্পর্ক তারা রাখতে চেয়েছে, এদেশের জনগণকে বাদ দিয়ে সেই জায়গা থেকে ভারত বের হয়ে আসতে চাইছে কিনা? প্রথমে ধন্যবাদ আপনাকে। ভারত বের হয়ে আসতে চাচ্ছে কিনা বা চাইছে কিনা এখন পর্যন্ত সেটা পরিষ্কার না। কারণ ভারতের যে এই যে পররাষ্ট্রনীতিটা যে ভুল, এটা যতক্ষণ পর্যন্ত সে বুঝতে না পারবে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি তার আমি কোনো আলটিমেট আমি কোনো সলিউশন দেখি না। ভারতের পররাষ্ট্রনীতিটা কি সারা পৃথিবীতে দেখবেন, জি টু জি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এক ধরনের সম্পর্ক রক্ষা হয়। আর বাংলাদেশের প্রত্যেক রাষ্ট্রেরই উচিত হচ্ছে যে কোনো রাষ্ট্রের সাথে, আপনি যখন আরেকটা রাষ্ট্রের সাথে বসবেন, সে একটা সার্বভৌম রাষ্ট্র, তার স্বাধীনতা, তার সার্বভৌমত্বকে আপনাকে সম্মান করতে হবে। আমরা ভারতে যে যেটা দেখছি যে ভারত বাংলাদেশকে এক ধরনের পদানত, এক ধরনের বিগ ব্রাদার সুলভ দাদাগিরি টাইপের এক ধরনের আচরণ সে বাংলাদেশের সাথে করতে চায়। এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জায়গা থেকে এটা কিন্তু কখনোই আমাদের বাংলাদেশ এটা কখনো মেনে নেবে না। আপনি দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটা দেখেছি যে সবসময় আমাদের মধ্যে এটা আলোচিত হয় যে বাংলাদেশে, কথাটা কে যেন বলেছিলেন, সম্ভবত বাসদের খালেকুজ্জামান ভাই, আমি ভুলও হতে পারে, উনি একবার বলেছিলেন যে আমাদের দেশের মানুষ যেটা করে সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ভারত বিরোধী হয়, আর ক্ষমতায় থাকার জন্য ভারতের বন্ধু হয়ে যায়। তো বিএনপিকে এই ধরনের একটা সমালোচনা অতীতে আমরা শুনেছি যে বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে এক ধরনের নেগোসিয়েশন করে চলতে চায়। আর আওয়ামী লীগ তো চলেছে, এটা তো আমরা দেখেছি। ইভেন জামাতের বিরুদ্ধে কিছুদিন আগে আমরা একটা শুনেছি যে ভারতের কোনো একজন দূতের সাথে গোপনে বৈঠক করেছে, এই ধরনের একটা খবর চাউর হয়েছিল এবং সেই পক্ষ থেকে না করা হয়েছিল যে ওই বৈঠকটার কথা যেন জনপরিসরে না আনা হয়। তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে যে ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থাকার ব্যাপারে এই যে একটা ধারণা যে ভারতকে কোনো মতে খুশি রাখতে হবে। প্রশ্ন হচ্ছে যে ভারতকে আমার খুশি রাখারও দরকার প্রশ্ন কি, বা ভারতের সাথে আমার বিরোধেরও প্রশ্ন কি? আমার সাথে তো দ্বিপাক্ষিক একটা সম্পর্কের ব্যাপার। ভারতের সাথে আমার বাণিজ্যিক ঘাটতি আছে প্রায় 4 বিলিয়ন বা এরকম। তো ভারতের সাথে আমার সীমান্তটা বলা যায় যে বাংলাদেশের 3 দিকে ভারত, তাই। দ্বিতীয় হচ্ছে ভারতের সাথে আমার আবার কিছু অপূর্ব মিল আছে, সেটা হচ্ছে সাংস্কৃতিক একটা বন্ধন আছে, ভাষার মিল আছে, ধর্মের, মুসলমান এবং হিন্দু ধর্ম, 2 ধর্মের দিক থেকে আমাদের ভারতে বিরাট একটা সংযোগ আছে।
এরপর কালচারাল একটা, আপনি দীর্ঘ সময় ধরে ভারতের গান, ভারতের সাহিত্য, ভারতের ছায়াছবি আমাদের দেশে মানুষ এনজয় করেছে, এবং আমাদের কবি সাহিত্যিকদের এক ধরনের মেলবন্ধন ছিল। এবং আমরা যদি শৈশবে দেখি, আমি যে আমার কাছে এখনো মনে আছে যে আমরা কপিল দেবের পোস্টার লাগাতাম, আজহারউদ্দিনের পোস্টার লাগাতাম, সুনীল গাভাস্কার, ইভেন আরো পরে এসে আমরা যদি দেখি সচিন টেন্ডুলকার, এরা খুব পপুলার ছিল বাংলাদেশে। কিন্তু আপনি এখন দেখবেন না। ইভেন আমাদের সময় আমরা দেখেছি রেখা, শ্রীদেবী, তারপরে আপনার অমিতাভ বচ্চনের পোস্টার ঘরে ঘরে থাকতো। এখন কিন্তু আপনি দেখবেন যে এটা নাই। ঠিক আছে, এটা নাই কেন? নাই এই জন্য যে বাংলাদেশের সাধারণ মানুষের মনের মধ্যে ভারতের প্রতি একটা সিরিয়াস লেভেলের একটা মানে অপছন্দ বা অশ্রদ্ধা তৈরি হয়েছে। এর কারণ হচ্ছে ভারতের একটা একপাক্ষিক নীতি। সে একপাক্ষিক নীতিটা কি? তারা সবসময় দেখা গেছে যে আমাদের উপরে এক ধরনের খবরদারি চালানো, আমাদের রাষ্ট্রের রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করার একটা প্রবণতা। সর্বশেষ যেটা হয়েছে যে এত বড় একটা গণ অভ্যুত্থান, যেটাকে সারা পৃথিবীর মানুষ স্যালিউট করেছে, বাংলাদেশের এই গণ অভ্যুত্থান এটা তো অনিবার্য হয়ে গিয়েছিল। এবং এটা আমরা কেউই কল্পনা করি নাই যে রাজনীতির প্রথাগত নেতৃত্বের বাইরে গিয়ে সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে এরকম একটা অভ্যুত্থান হবে, গণবিস্ফোরণ হবে। এটা সারা পৃথিবীতে সেলিউট করেছে, সারা পৃথিবী এটাকে এনজয় করেছে। ইভেন ভারতেও কিছুদিন আগে আপনি দেখেছেন যখন ওখানে যে ককরোচ পার্টি নামে ছাত্র যখন আন্দোলন করেছে, তারা কিন্তু আমাদের এই আন্দোলনের এই মডেলটা গ্রহণ করেছে, এই মডেলটাকে, স্পিরিটটাকে তারা সেলিউট করেছে, মানে শ্রদ্ধা করেছে। এর আগেও আমাদের অভ্যুত্থানের সময় কলকাতাতেও মিছিল হয়েছে আমাদের অভ্যুত্থানের সপক্ষে। এখন প্রশ্ন হচ্ছে, সেরকম একটা অভ্যুত্থানের যিনি খলনায়ক, যিনি খুনি, যিনি অলরেডি বিচারে যার ফাঁসি হয়েছে, সেরকম একজনকে ভারত আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে ক্ষান্ত হয় নাই, আশ্রয় দিয়ে সেখান থেকে নানা ধরনের হেট্রেট ছড়ানো হচ্ছে, সেখান থেকে নানা ধরনের মানে হিংসাত্মক পরিস্থিতি, পরিকল্পনা, তার বাংলাদেশে আসা হবে, বাংলাদেশে আসলে কি মেসাকার হবে, নানা ধরনের হুমকি ধমকি, তারপরে আলোচনা আমরা শুনছি। এই যে ভারতের এই যে মানে মানে কি বলবো, যে একটা ন্যাক্কারজনক পজিশন, এটা আমরা খুবই ব্যথিত। শুধু ব্যথিত না, এটা কিন্তু টোটাল বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি করছে। এখন আজকে ত্রিবেদী যেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি যেটি বলেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে বলেছেন যে দুই দেশের সরকার প্রধান যদি একসাথে বসে, অর্থাৎ তারেক রহমানকে সে দেশে যাওয়ার আহ্বান জানাচ্ছেন, তাহলে অনেক কিছুর সমস্যার সমাধান হতে পারে। আপনি এটা বিশ্বাস করেন কিনা আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর নিব। আমাদের সাথে আলোচক হিসেবে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান, এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জনাব মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে প্রশ্ন ছিল যে ভারতের যে রাষ্ট্রদূত তিনি বলছেন যে দুই দেশের সরকার প্রধান যদি আলোচনায় বসে তাহলে অনেক বিষয়ের সমস্যার সমাধান সম্ভব। আপনি কি মনে করেন? অনেক বিষয় মানে কি, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত 2-3টা অনুরোধ জানানো হয়েছে। একটা জানানো হয়েছে যে শেখ হাসিনা ওখান থেকে বসে, আপনারা আশ্রয় দিয়েছেন ঠিক আছে, প্রথম হচ্ছে যে তাকে ফেরত দেন, আমাদের সাথে যেহেতু বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে, এই চুক্তির আলোকে তাকে ফেরত দেন, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় বলা হয়েছে যে সে যাতে সেখান থেকে বসে পলিটিক্যাল কোনো বক্তব্য না দেয়। ঠিক আছে, সে আশ্রয় দিয়েছেন। আমরা যখন বাসার মধ্যে কোনো আসামিকে আশ্রয় দেই বা কেউ আশ্রয় দিই, তখন তো আমরা তাকে লুকিয়ে রাখি, তা আপনারা তাকে লুকিয়ে রাখছেন। সেখান থেকে বসে ওই যে ওসামা বিন লাদেন বা এই টাইপের মতো করে মাঝে মাঝে বার্তা দিচ্ছেন কেন, ভিডিও বার্তা দিচ্ছেন কেন, বা নানা ধরনের বার্তা পৌঁছাচ্ছেন কেন, সেটাও কিন্তু ভারত সেই সৌজন্যতা রক্ষা করে নাই। তৃতীয় লাস্ট যেটা হয়েছে যে আপনার এই যে আমাদের 5ই আগস্টের দিন কলকাতায় সেই প্রেস ক্লাবে বা ওই যে কি একটা ফরেন রিপোর্টারদের ক্লাবে, সেই অনুষ্ঠানটার ব্যাপারেও বাংলাদেশ বলেছিল, আপত্তি করেছিল যে এটা আপনারা করবেন না। ভারত সেটা করেছে। প্রথমে বলেছে কি যে এটা একটা বেসরকারি উদ্যোগ, আমরা এটার সাথে সম্পৃক্ত না। কিন্তু ওইখান থেকেই আয়োজকদের মধ্যে একজন বলেছেন যে ভারত সরকার এর নিরাপত্তার কারণে আমরা শেখ হাসিনাকে সশরীরে বা ওনার ভিডিও চেহারা আমরা ওনাকে উপস্থাপন করি। তাহলে বোঝা যাচ্ছে সরকার সেখানে কোনো না কোনো ধরনের অনুমতি দিয়েছে।
তাহলে যারা এই ধরনের কথার মারপ্যাচে কথা রাখছেন না, তাদের সাথে দেখা করার প্রশ্নটা কেন উঠবে? তাদের সাথে বসার প্রসঙ্গটা উঠবে কেন? আপনার সাথে আমার বসতে হলে তো একটা প্রাথমিক সৌজন্যের ব্যাপার আছে। যেমন আমি যতটুকু দেখেছি আজকের সংবাদে, যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুটো বিষয় বলা হয়েছে, যে ওসমান হাদির হত্যাকারীরা যারা আপনাদের ওখানে মানে আপনাদের কাস্টাডিতে আছে, তাদেরকে আপনারা বন্দি বিনিময় চুক্তির আওতায় এটাকে ফেরত দেন, আর শেখ হাসিনাকে ফেরত দেন, শেখ হাসিনাকে আইনের আওতায় আনেন। দেখেন, আমরা যে জিনিসটা সেটেল করতে চাই, যে রাজনৈতিক বিরোধ একটা না একটা জায়গায় তো থামতে হবে আমাদের। আমরা তো যুগের পর যুগ এই প্রতিশোধ বা যুগের পর যুগ এই কাউন্টার করতে পারবো না। যেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে আমি আমার ছেড়ে দিলাম, আমি আমার প্রতিশোধ নিব না, কিন্তু অন্যের বিচার তো প্রধানমন্ত্রী ছাড়তে পারবেন না, উনি ক্ষমা করে দিতে পারবেন। এই যে 17 বছর ধরে যারা গুম হয়েছে, এই যে ইলিয়াস আলীর ঘটনা আপনি দেখছেন, গ্রেপ্তার হচ্ছে, ইভেন 1/11-এর সময়ের অনেক ঘটনারও এখন জট খুলছে। আমি একটা কথা বলি, সেটা হলো যে আমাদের দেশে যারা গুপ্ত আওয়ামী লীগ হয়ে এখন আছেন নানাভাবে, নানা আশ্রয়ে, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, তারা কিন্তু এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতা বলে হোক, যেভাবে হোক, তারা কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যে তাদের মানে সমর্থনটা বিএনপির প্রতি। কিন্তু এই জিনিসটা বুঝেন না যে বিএনপির সাথে আওয়ামী লীগের দ্বন্দ্বটা তো 17 বছরের দ্বন্দ্ব, আর জুলাই অভ্যুত্থানের যারা, তাদের সাথে তো অ্যাকচুয়ালি 36 দিনের দ্বন্দ্ব। 36 দিনে 1400 মানুষ হত্যা করেছে, 25,000-30,000-এর মতো লোককে আহত পঙ্গু করেছে। তারপরে নানা ধরনের মানে হিংসাত্মক ঘটনা, মিথ্যা মামলা, জুলুমের অত্যাচারের শিকার করা হয়েছে। এখনো তো আমরা ওই 17 বছরের হিসাবে যাই নাই। বিএনপির ওই 17 বছরের হিসাব বিএনপি করতে হবে না? বিচার আচার করতে হবে না? বিএনপিকে দায় এড়াতে পারবে? বিচার যদি না করে, বিএনপির তার যে কর্মীরা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের জবাব দিতে পারবে? পারবে না তো। কারো অধিকার তো কেউ ছাড়তে পারবে না। তাহলে এই জিনিসগুলো তো যৌক্তিক কথা। বিএনপির, আমি শুধু বিএনপির কথা বলছি, এরপর জামাতও তো আছে, এরপরে বামপন্থীদেরও তো আন্দোলন আছে, তারপরে হেফাজতের আন্দোলন আছে, তারপরে আপনার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার সেনাবাহিনীর লোকদের আছে, আপনাদের আন্দোলন আছে, আমাদের রাশেদ আন্দোলন খানের আছে, আন্দোলন আছে। রাশেদরা মার খেয়েছে না? রাশেদ তো এখন রাশেদ তো মনে হয় এখন ওগুলো ভুলেই বসে আছে। সেই যে দৃশ্য, তাদেরকে যে নির্যাতন করেছে, যার কারণে সারা দেশের মানুষ তাদেরকে সাপোর্ট করেছে, হেল্প করেছে, এই জিনিসগুলো, আমি বলছি না যে প্রতিহিংসা, আমি বলছি না যে পাল্টা প্রতিরোধ, আমি বলছি ন্যায্যতা, যেটা ন্যায় বিচারটা করতে হবে, ন্যায় বিচারটা, ন্যায্যতাটা। আমরা একটু রাশেদ খানের কাছে যাই। রয়ে গেছে, এটা তো করতে হবে। জি, রাশেদ খান, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে ভারতের একটা বোঝাপড়ার সমস্যা ছিল, একটা দূরত্ব কিন্তু ছিল, অর্থাৎ বাংলাদেশ মর্যাদার আসনে থাকতে চেয়েছে প্রতিবেশী হিসেবে। তারেক রহমান সরকারও আমরা দেখি যে সেই পর্যায়ে আছে, কারণ আমরা দেখছি যে 2 মাস হলো ভারতের যিনি রাষ্ট্রদূত, তিনি এখানে নিয়োগ পেয়েছেন, তিনি চেষ্টা করে 2 মাস পরে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেয়েছেন। এমন একটি পরিস্থিতিতে আমরা দেখি যে আমাদের যে জুলাই জাদুঘর, সেখানে আমাদের ফেলানির ছবি নেই, সেটি নিয়ে সমালোচনা হচ্ছে বিরোধী দল থেকে। যারা সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তাদের ছবি ছিল, সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। রয়ের প্রধান আবার একই দিনে বাংলাদেশ সফর করছেন। এগুলো আসলে কিসের মানে আলামত, বা কোন ধরনের রাজনৈতিক চাল এটা? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, এখন যে সরকার ক্ষমতায় আছে, সেই সরকার তো জুলাই গণঅভ্যুত্থানের সরকার। এমনকি যারা অপোজিশনে আছে, তারাও জুলাই গণঅভ্যুত্থানের অপোজিশন। যে কথা আমাদের মঞ্জু ভাই বলছিলেন যে রাশেদ খানরা তো নির্যাতন ভুলে গেছে। দেখেন, নির্যাতন কখনো ভোলা যায় না। আমাকে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়। আমি সেই সময় মূল নেতৃত্বের জায়গায় ছিলাম, যে কারণে আমাকে শুরুতে টার্গেট করে। এই যে আপনার টকশোতে মানে যুক্ত হলাম, মাঝে মধ্যে আমার প্রেশার খুব ফল করে। এর কারণটা হলো, আমি একটা না 15 দিন রিমান্ডে ছিলাম, অতিরিক্ত আরও 3 দিন। তো যে কারণে ওই সময় আমাকে যে হাত বেঁধে, চোখ বেঁধে, মুখের মধ্যে গামছা ঢুকিয়ে নির্যাতন করে, ওই সময় থেকে আমার এই প্রেশার আসলে ফল করে প্রায়। তো ওই শারীরিক যন্ত্রণা এখনো পর্যন্ত আমাকে বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। অর্থাৎ যারা রিমান্ডের নির্যাতনের শিকার হয়, তারা কখনোই আসলে ওই যন্ত্রণা ভুলতে পারে না। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে
11 সরকারের সময় আমার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়। আমি যদি এখন প্রতিশোধ নিই, আমার এই ব্যথা যাবে না। তার মানে কি, তার ওই ব্যথা এখনো পর্যন্ত আছে। তার সাথে একদিন ব্যক্তিগত আলাপচারিতায় তিনি বলছিলেন তার সেই নির্যাতনের কথা, এবং অসহনীয় বেদনা এখনো পর্যন্ত তাকে পীড়া দেয়। তারপরেও ব্যক্তিগতভাবে তিনি যে প্রতিশোধ পরায়ণ হননি, সেটার জন্য আমি তাকে সাধুবাদ জানাই। যে বাংলাদেশের ইতিহাসে এমন একজন দায়িত্বশীল প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যিনি জুলুমের শিকার হয়েছেন, যিনি একজন মজলুম ছিলেন, তারপরেও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও এত ক্ষমতা সমস্ত প্রশাসন সরকারের সাথে, তারপরেও আওয়ামী লীগের উপরে কোনো জুলুম করা হচ্ছে না। হ্যাঁ, আওয়ামী লীগের সাথে আমরা ন্যায় বিচার চাই। শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। অনেক বুদ্ধিজীবীরা বলে, বয়ান সৃষ্টি করে যে শেখ হাসিনা তো আসলে নেগোসিয়েশন করে গেছে, এটাকে পালিয়ে যাওয়া বলে না। আচ্ছা, যদি নেগোসিয়েশন করতে হয়, সেক্ষেত্রে শেখ হাসিনাকে নেগোসিয়েশন গণঅভ্যুত্থানের শক্তির সাথে করা দরকার ছিল। সেটাকে বলা হতো যে শেখ হাসিনা বিদায় নিয়েছে বা শেখ হাসিনা চলে গেছে। যেহেতু ওই সময় পর্যন্ত শেখ হাসিনার প্রশাসন, শেখ হাসিনার প্রধানমন্ত্রী অবৈধভাবে, সুতরাং ওই প্রশাসনের সাথে যদি কোনো নেগোসিয়েশন হয়ে থাকে, সেটা পালানোর নেগোসিয়েশন। তার মানে কি, শেখ হাসিনা পালিয়ে গেছে, এটা চিরন্তন সত্য। তারপরেও শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চায়, আমরা তাকে ওয়েলকাম জানাই। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার ন্যায় বিচার একমাত্র তাকে ফাঁসিতে ঝোলানো। তাও একবার ঝোলালে আমার কাছে মনে হয় কম হয়ে যাবে। তিনি যে এত মানুষকে হত্যার নির্দেশ দিয়েছে, এবং আমার কাছে মনে হয় যদি শেখ হাসিনা ভুল করত, তাহলেও আবু সাইদ পর্যন্ত বা ওই দিন যে ধরনের ঘটনা ঘটল, ওইটার জন্য তিনি যদি অনুতপ্ত বোধ হতেন বা তিনি যদি আসলে দুঃখ প্রকাশ করতেন, তাহলে আমার কাছে মনে হয় ভিন্ন প্রেক্ষাপট হতে পারত। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 6 জন তো শহীদ হলোই। এরপরে আমার কাছে মনে হলো যে শেখ হাসিনা তিনি আসলে রাক্ষসী হয়ে গেলেন। মানে এই যে গুলি চালিয়ে মানুষ হত্যা করছে পুলিশ, এবং রাজপথে রক্ত আসলে ভাসছে, তো শেখ হাসিনা হয়তো তার প্রশাসনের শক্তি তিনি দেখতে চেয়েছিলেন যে আমার প্রশাসন এইভাবে আসলে দমন পীড়ন করে আমাকে ক্ষমতায় রাখতে পারে কিনা, তার একটা পরীক্ষা বা একটি সমীক্ষা করা। এবং সেই সমীক্ষা বা পরীক্ষায় শেখ হাসিনার আসলে পরাজয় হয়েছে। তারপরেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তার সাথে আমরা ন্যায় বিচার করব, এবং সেই ন্যায় বিচার হলো বিমানবন্দর থেকে সরাসরি তাকে কারাগারে প্রেরণ করা, তাকে বিচারের মুখোমুখি করা, এরপরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার সাথে আসলে ন্যায় বিচার করা। এটি আমরা করব। আমরা কখনোই আসলে জুলুম করব না। দেখেন, গণঅভ্যুত্থানের পরে যদি বিএনপি জুলুম করা শুরু করত, তাহলে আমার কাছে মনে হয় যে আজকে দেশে যে শান্তি শৃঙ্খলা এবং দেশে মোটামুটি একটা সহনশীল অবস্থা বিরাজ করছে, এটা আসলে থাকতো না। এবং আওয়ামী লীগ যেটি করতো, আমার ধারণা, যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল, তাদের নেতাকর্মীরা এক ধরনের চরমপন্থী হয়ে যেত। আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে বিভিন্ন জায়গায় বোমা নিক্ষেপ করা, আগুন জ্বালিয়ে দেওয়া, এই কাজগুলো করত। যে কারণে আমার কাছে মনে হয় যে গণঅভ্যুত্থানের পরপর আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, ওই সময় তো বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু সর্বপ্রথম জাতির উদ্দেশ্যে যে অনুরোধ করেছিলেন যে আমরা জুলুম করব না, আপনারা সবাই মসজিদ পাহারা দেন, মন্দির পাহারা দেন, আপনারা সবাই শান্ত থাকুন। দেখেন, আওয়ামী লীগ যে কথা বলছিল, বিশেষ করে ওবায়দুল কাদের এবং তোফায়েল আহমেদ তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, তারা কেউ বলছিলেন যে 3 লাখ মানুষ একদিনে মারা যাবে, 6 লাখ মানুষ একদিনে মারা যাবে। হয়েছে সেটা? তার মানে কি? তার মানে এদেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, আর এবি পার্টি বা গণ অধিকার পরিষদ বা এনসিপি, সবাই কিন্তু আওয়ামী লীগের সাথে প্রতিশোধ পরায়ণ হয়নি। তো যারা আসলে বলে যে বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি, আমি তো দেখি অনেক কিছুর পরিবর্তন হয়েছে। বরং বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের একের পর এক পরিবর্তন। দেখেন, ইন্টারিমের সময় আমরা কি দেখেছি, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি আসলে এত ছোট প্রটোকল নিয়েছেন। এরপরে আমাদের উপদেষ্টারা এইভাবে আসলে তারা এত ছোট প্রটোকল নিয়েছে। দেখেন, আমরা ইন্টারিমের সময় দেখেছি, আমার কাছে মনে হয় যে ইন্টারিমের সময় যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা ছিল, ঠিক
তার এখন থেকে অনেক ভালো অবস্থার মধ্য দিয়ে আমরা রয়েছি। এখন আমাদের অপোজিশনে যারা আছে তারা তো নিজেরাই বলছে যে আমরা চাপ সৃষ্টি করবো না তো কী করবো। তার মানে তারা এক প্রকার আসলে নিজেদের যে বিরোধিতা বা তারা যে আসলে অপোজিশনে আছে সেটি দেখানোর জন্য হলেও তারা কখনো গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে। এখন তো আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্টাইলে পলিটিক্সটা করতেছেন, তিনি জনবান্ধব এবং জননীতি, মানুষকে মূল্যায়ন করা, মূল্যবোধের রাজনীতি এবং বিনয়ের সংস্কৃতি, মানুষের সাথে যেভাবে মিশে যাওয়ার তিনি বলা যায় যে আন্তরিকতা প্রদর্শন করছেন। এখন দেখেন, আপনি সর্বশেষ দেখেন কক্সবাজার এবং চট্টগ্রামে মানুষ কিন্তু পঙ্গপালের মতন তার পিছনে ছুটেছে তাকে এক নজর দেখার জন্য। এবং অনেকে স্যান্ডেল হাতে, মানে বৃষ্টি হচ্ছে, কাদা, তার মধ্যে স্যান্ডেল হাতে কেউ লুঙ্গি উঁচু করে, এবং অনেকে বলছে যে জিয়ার বেটাকে দেখার জন্য এসেছি, এক নজর দেখার জন্য। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি মানুষের আস্থা বিশ্বাসের জায়গাটা অগাধ। এখন আমাদের অপোজিশনে যারা আছে তারা আসলে কি নিয়ে পলিটিক্স করবে? অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই জাতীয় সনদ নিয়ে এবং গণভোটের অধ্যাদেশ নিয়ে এক ধরনের জুয়ারি বলেন আর প্রতারণা বলেন সেটি করেছিল, যেহেতু মঞ্জু ভাই নিজেও ছিলেন, আমিও ছিলাম। ওকে, আমরা যদি রাশেদ খান এই পর্যায়ে এখানে আপনার এই জায়গাটাতে আমরা আসব, বিরোধী দলের আন্দোলন। আমি আপনার কাছে যে প্রশ্নটির উত্তর চেয়েছিলাম যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেখানে এতদিন পরে ভারতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পেলেন। আজকে তারা বলছেন দুই সরকার প্রধান যদি একসাথে বসে তাহলে অনেক বিষয়ের সমাধান হবে। সেই মুহূর্তে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে রয়ের প্রধান বাংলাদেশ সফর করছেন। অর্থাৎ এটা কি আবার বাংলাদেশের উপরে এক ধরনের কোনো প্রেশার কিনা? আবার আমরা দেখছি যে ফেলানির ছবি আমাদের জুলাই জাদুঘরে নেই, যারা সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই ধরনের। আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতাম, আমার আসলে ওই বক্তব্য শেষ করতে 30 সেকেন্ড লাগবে। দেখেন, জুলাই জাতীয় সনদ নিয়ে এবং গণভোট নিয়ে আমাদের ভিতরে আসলে ভিন্ন মত ছিল এবং আমাদের অনেক দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট ছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা আসলে আমাদের সাথে করে গেছে এবং ওই প্রতারণার কারণেই মূলত এখন এই ভিন্ন মত, অনৈক্য, আমাদের ভিতরে বিরোধ, এগুলো আসলে পরিলক্ষিত হচ্ছে। সেই সময় কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের আগে বিএনপির যে বক্তব্য ছিল, স্বাক্ষরের পরেও একই ধরনের প্রতিবাদ বিএনপি জানিয়েছে, যে সময় নোট অফ ডিসেন্ট ফেলিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হলো, আপনি যদি নোট অফ ডিসেন্ট না চান, 9 মাস আলোচনা কেন করলেন? আবার আপনি স্বাক্ষরের আগে যে বইটা দেখালেন যে উইথ নোট অফ ডিসেন্ট স্বাক্ষর করালেন, এরপরে কেন বাদ দিলেন? তার মানে কি? তার মানে কিন্তু জনগণের সাথে প্রতারণা কিন্তু ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার করলো। এরপরে গণভোটের অধ্যাদেশ, দেখেন 4টা প্রশ্ন 1টা উত্তর। ওই সময় কিন্তু বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি কিন্তু প্রেস রিলিজ দেওয়ার মধ্য দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। বিএনপির নির্বাচনী ইস্তেহারটা একটু খেয়াল করবেন, বিএনপি যে কথা সেখানে উল্লেখ করেছে যে আমরা যদি দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, আমরা ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এখন বিএনপি কি বলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছে? একই কথা, কোনো ভিন্নতা আছে? তার মানে কি? তার মানে বিএনপির নির্বাচনের আগের অবস্থান এবং বর্তমান অবস্থান একদম ক্লিয়ার। আর অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতারণা করেছিল, সেই প্রতারণাকে পুঁজি করে এখন আমাদের অপোজিশনে যারা আছে তারা আসলে এই বিভাগীয় সমাবেশ, মহাসমাবেশ, সামনে নাকি লং মার্চ করবে, সরকার পতনের আন্দোলন করবে, কেউ বা বলছে 1 দিনে, কেউ বা 7 দিনে, কেউ বা 3 দিনে। এখন তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিক যে সরকারকে 1 মিনিটে ফেলিয়ে দিবে, নাকি 7 মিনিটে ফেলিয়ে দিবে, নাকি 3 দিনে ফেলিয়ে দিবে, নাকি 16 দিনে ফেলিয়ে দিবে। তারা ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্তে আসুক। সর্বশেষ আপনার যে কথা প্রশ্ন, দেখেন জুলাই জাতীয় আপনার জাদুঘর, তাই না? আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত এটি নিয়ে খুব বেশি সমালোচনা জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আমি আসলে দেখি নাই। তবে যে বিষয়গুলো আপনি উল্লেখ করছেন যে আসলে সেখানে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমি বলেছি খুব বেশি, হ্যাঁ অভিযোগ 2-1টা আছে, কিন্তু খুব বেশি আপনার সমালোচনা তারা করেনি। হ্যাঁ, যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যে এই বিষয়গুলো আসলে বাদ গেছে, আমার কাছে মনে হয় সেগুলো অন্তর্ভুক্ত করা উচিত। এবং এই জুলাই জাতীয় জুলাই স্মৃতি জাদুঘর, এটা নিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করেছিল। তার ধারাবাহিকতায় বিএনপি সরকার কাজের অনেকটা সমাপ্তি ঘটিয়েছে, আরও অনেক কাজ বাকি আছে। আমার মনে হয় যে ফেলানির ছবি অবশ্যই থাকা উচিত এবং বাংলাদেশের উপর যে আগ্রাসনগুলো অতীতে চালিয়েছে বা আরও যেগুলো, আমার কাছে মনে হয় সবগুলোই থাকা উচিত। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু সংযুক্ত করা হবে। আর রয়ের প্রধানের কথা বললেন, দেখেন আমাদের দেশের যারা গোয়েন্দা প্রধান আছে তারাও পৃথিবীর বিভিন্ন দেশে যায়। এখন আসলে তিনি কেন এসেছেন, কি কারণে এসেছেন, সেটা এখনো পর্যন্ত আমি জানি না, বা এখনো পর্যন্ত আসলে সেই বিষয়টি আসলে স্পষ্ট না। তবে
বাংলাদেশের যারা গোয়েন্দা প্রধান তারাও বিভিন্ন দেশে যান, আলোচনা করেন। হয়তো বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর সাথে তাদের গোয়েন্দা বাহিনীর কোনো আলোচনা হতে পারে। এর আগে যে সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটি দেশের বাইরে গিয়েছিলেন, সেই সময় পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে তথ্য আদান প্রদানের জন্য একটি চুক্তি হয়েছিল। এখন যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, এখন সেক্ষেত্রে আসলে কোন প্রয়োজনে বা কোনো তথ্য সংগ্রহ করার জন্য আসলে এখানে এসেছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না। যখন জানতে পারবো তখন আসলে মন্তব্য করা সম্ভবপর হবে। বাট আমরা মনে করি যে আমাদের সরকার সতর্ক রয়েছে। এবং আজকে দেখেন, সর্বশেষ যে কথা বলে শেষ করি, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। একই সাথে শহীদ উসমান হাদির খুনিরা, তাদেরকেও বাংলাদেশে ফেরত দিতে হবে। আচ্ছা, এর থেকে আসলে আর কি বক্তব্য আপনি সরকার প্রধানের কাছ থেকে প্রত্যাশা করেন, যেখানে সরাসরি শেখ হাসিনা এবং শহীদ উসমান হাদির খুনিদেরকে ফেরত চাচ্ছে, যেটা আমাদের মঞ্জু ভাই বললেন। তার মানে কি? তার মানে ভারতের সাথে সরকার আপোষ করছে, যেটি আমাদের অপোজিশনের পক্ষ থেকে অনেক সময় বলা হয় যে ভারতের সাথে আপোষ মীমাংসা করে নাকি ক্ষমতা এসেছে। তো ভারতের সাথে আপোষ করলে কি শেখ হাসিনাকে এইভাবে ফেরত চাই, উসমান হাদির খুনিদেরকে ফেরত চাই? তার মানে কি? তার মানে বিএনপি আসলে সঠিক পথে রয়েছে। বিএনপি সবসময় আগ্রাসন বিরোধী ছিল, বিএনপি আগ্রাসনের শিকার হয়েছে, বিএনপি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, বিএনপি সবসময় চোখে চোখ রেখে কথা বলেছে। বরং বিএনপি সরকার ক্ষমতা আসলে দেখেন আমাদের বিজিবির যে সাহসটা বেড়ে গিয়েছে। এদেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু ভারতে যাননি। এবং এখনো যে ভারতের পক্ষ থেকে তাদের ভারতের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, এবং এখনো পর্যন্ত কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবে না, যেটি আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। অর্থাৎ এদেশের জনগণের স্বার্থকেই সব থেকে বেশি প্রাধান্য দিবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপি। এবং এই কারণেই কিন্তু দেখেন বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের জনগণের যে চিন্তা আদর্শ সেটিকে আসলে গুরুত্ব না দিয়ে আমার কাছে মনে হয় যে বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নিবে না। বিএনপি ইনশাল্লাহ জনগণের সাথেই থাকবে, জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই বিএনপি চলবে। বিএনপি দল হিসেবে হ্যাঁ, বিএনপির ভুল হয়, এবং বিএনপি যারা করে তারা তো মানুষ, এই ভুলগুলো আমরা কিন্তু শুধরে নিই। জামাত ইসলাম যে ভুল করে, সেই ভুলের জন্য তাদের কোনো দুঃখ প্রকাশ আছে? ৭১-এর ভুল বলেন, ৮৬-র ভুল বলেন, সেই সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনকে সমর্থন দেওয়ার ভুল বলেন, সেই ভুলের জন্য এখনো পর্যন্ত জামাত ইসলাম কখনোই আসলে দুঃখ প্রকাশ করে না। অর্থাৎ বিএনপি তো মানুষ করে, আর এই মানুষ করার কারণে হ্যাঁ বিএনপির ভুল হয়, এবং সেই ভুলগুলো বিএনপি শুধরে নাই। জামাত ইসলাম তার ভুলের জন্য কখনোই অনুতপ্ত বোধ নাই, কখনোই আসলে শুধরেও নেয় না। জি, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই রাশেদ খান, আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার প্রতারণা করেছে, তো তখন তো আপনারা সেই যে জাতীয় ঐকমত্য কমিশন হয়েছিল, সেখানে আপনারা তো গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তো আপনারাও গিয়েছিলেন, আমিও ছিলাম, আপনিও ছিলেন, তখন কি তাদের ওই প্রতারণাটা আপনারা ধরতে পেরেছিলেন কি? দেখেন, আমার কাছে মনে হয় যে এর সাক্ষী আমাদের মঞ্জু ভাই, কারণ আমি সেই সময় অনেক বিষয়ে প্রতিবাদ জানিয়েছি। যে সময় আমার কাছে বারবার মনে হচ্ছিল যে তারা আসলে লেন্দি করতেছে। আমার প্রশ্ন ছিল যে আপনারা যেহেতু মীমাংসা করতে পারতেছেন না, সুতরাং আপনাদের আসলে এই যে মীমাংসা করার দায়িত্ব সেটি আর খুব বেশি দিন রাখা উচিত না, আপনারা জনগণের হাতে ছেড়ে দেন। দেখেন, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা যে বিষয়গুলোতে ভিন্নমত আছে এগুলো আপনারা প্রত্যেকে নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেন। দেখেন, বিএনপি সেটি নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছে, জামাত উল্লেখ করেছে, এনসিপি উল্লেখ করেছে, এবি পার্টি তো জামাত জোটে অন্তর্ভুক্ত হয়ে নির্বাচন করেছে, সম্ভবত তারাও করার কথা। এখন কথা হলো যে বিএনপি নির্বাচনের আগের অবস্থান পরের অবস্থান একই, এবং বিএনপির এই অবস্থান জানার পরেও দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। তার মানে কি? তার মানে বিএনপি যেহেতু জনগণের সাথে ধোঁকাবাজি, প্রতারণা বা কোনো ধরনের আসলে জুয়ারির আশ্রয় নেয়নি, সুতরাং বিএনপিকে দেশের জনগণ বেছে নিয়েছে। এবং শেষ করে এই কথাটা যেহেতু প্রশ্ন করলেন, দেখেন ঐক্যমত কমিশনে আমি অনেক বিষয় প্রতিবাদ জানিয়েছি, বিশেষ করে যে সময় আসলে দলগুলোর সাথে সংলাপ করতো। যেমন ওই সময় এনসিপির নিবন্ধন ছিল না, এবি পার্টি, গণ অধিকার পরিষদের মতো দলগুলোর নিবন্ধন ছিল, সাংগঠনিক সক্ষমতা ছিল, তারপরেও এমনকি আরো অনেক ইসলামিক দল আছে, মধ্যপন্থী দল আছে যারা এনসিপি থেকে বড় ছিল, কিন্তু সবসময় কিন্তু দেখবেন এনসিপির একজন তরুণকে, মানে এনসিপি ঘনিষ্ঠ একজন তরুণ, তাকে মাস্টার মাইন্ড হিসেবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তুলে ধরলো। এরপরে বললো যে ছাত্রদের একটি দল গঠন করা উচিত, এরপরে তাদেরকে জাতিসংঘে নিয়ে গেল। অর্থাৎ ওই 18 মাস ধরে আমার কাছে মনে হয় যে তারা যে সময়টা নিল,
মূল কারণটা হলো একটা দল গঠন করা। এবং আমি যতটুকু তথ্য জানি সেটি হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চেয়েছিল যে বিএনপির বাইরে অন্য কোনো দল ক্ষমতায় আসুক, সেক্ষেত্রে জামাত এবং এনসিপি জোট ক্ষমতায় আসলে তিনি খুশি হতেন, কিন্তু এদেশের জনগণ আসলে বিএনপিকেই চেয়েছে। কারণ আমরা দেখছি যে অপোজিশনে গিয়ে যারা আসলে ওই অপোজিশনটাই চালাইতে পারতেছেন না, তারা যদি আসলে কোনোভাবে ক্ষমতায় আসতো, তো সেক্ষেত্রে যে হাসিনা ডিসেম্বরে ফিরতেছে না, হাসিনা আরো আগেই বলতো যে আমি ফিরতেছি, এমনকি ফিরেও হয়তো আসতো। তো আপনি যে প্রশ্ন করলেন, আমরা ওই সময় প্রতিবাদ জানিয়েছি। আমি এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার, এই যে আমরা সবাই মিলে জুলাই গণঅভ্যুত্থান ঘটালাম, আপনি একজন তরুণকে আপনি দেশের বাইরে গিয়ে বলে আসলেন যে সে মাস্টার মাইন্ড, তো কেন সে মাস্টার মাইন্ড আপনি বলেন। এরপরে তিনি আমার উপর একটু রাগান্বিত হয়েছিলেন। তো এরকম যতগুলো ঘটনা ঘটেছে, বিশেষ করে যে সময় তিনি দেশের বাইরে গিয়ে বললেন যে একটি মাত্র দল ছাড়া নির্বাচন চায় না, এছাড়া তিনি এনসিপিকে আশীর্বাদ জানালেন, হ্যাঁ তরুণদের দল গঠন করা উচিত, এ ধরনের কথাবার্তা তিনি যখনই বলেছেন আমি তখনই প্রতিবাদ জানিয়েছি। আমার কাছে মনে হয় যে মঞ্জু ভাই অনেকগুলো বিষয়ে প্রতিবাদ জানিয়েছে, এবং আমিও দেখেছি যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্তের বিপরীতে অবস্থান নিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। এখন তার কি অবস্থা আমি জানি না, বাট তিনি প্রতিবাদ জানিয়েছেন। তিনি অনেকগুলো বৈষম্য হলে সেটি নিয়েও কথা বলেছেন, এবং আমরা অনেকেই কথা বলেছি। জি, আপনি বলছিলেন যে ডক্টর ইউনূসের অনেকের প্রতি ব্লেসিং ছিল এবং ডক্টর ইউনূস মানে রাজনৈতিক দল গঠনে সহযোগিতা করেছেন। তো আমি জনাব মুজিবুর রহমান আমি আপনার কাছে যেতে চাই, সেটা হলো যে সরকারি দল মনে করছে যে তারা প্রতারণার শিকার হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির সাথে প্রতারণা করেছে। আপনারা 11 দলীয় ঐক্য কেন মনে করছেন না যে ডক্টর ইউনূস নাকি আপনাদের সাথে প্রতারণা করেনি? দেখেন, আপনি কে প্রতারণা করেছে কে করে নাই, এটার জবাবটা আপনি পার্লামেন্টে আপনার আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব দিয়েছেন। উনি বলেছেন যে নির্বাচন সংস্কারের বাহানায়, শব্দটা এরকম, সংস্কারের বাহানায় নির্বাচন যদি হতে না দেয়, এই জন্য আমরা সব বিষয়ে আপোষ করে, একদম শব্দটা এরকম, সব বিষয়ে আপোষ করে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তাহলে প্রতারণাটা কি করেছে এটা তো পরিষ্কার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কথাটা অত্যন্ত স্পষ্ট যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যান্য দল তো এটা গ্রহণ করে নাই, আমরা তো গ্রহণ করি নাই। কারণ আমরা এখানে 10 জন মিলে মিটিং করলাম। একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনি 2টা বিষয়ে নোট অফ ডিসেন্ট দেবেন। এখন সিদ্ধান্ত তাহলে বাস্তবায়ন হবে কিভাবে? 2টা ভাবে বাস্তবায়ন হতে পারে। একটা হতে পারে যে অধিকাংশের যেহেতু একমত আছে, সুতরাং এটা অধিকাংশটাই হবে, অল্প 2-1 জন নোট অফ ডিসেন্ট দিলে এটা আর হবে না, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যেহেতু বিএনপি বড় দল, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাহলে আমরা চলে যাব কোথায়? জনগণের কাছে। আপনার মনে থাকার কথা, তাহলে আমরা যেহেতু একমত হলাম, জুলাই সনদ স্বাক্ষর করলাম, তাহলে আমরা জনগণের কাছে আবার গেলাম কেন? গণভোটে গেলাম কেন? এবং গণভোটের যেই প্রশ্নের তালিকার কথা বলা হয়েছে, দেখেন বিএনপি বলছে তারা গণভোট সাপোর্ট করেছে, তারাই বলেছে গণভোটের কথা, তারা ক্যাম্পেইন করেছে। রাশেদ খান জানে যে সালাউদ্দিন সাহেব নিজেই গণভোটের প্রস্তাব দিয়েছিলেন, এবং পরে উনি বলেছিলেন যে সংবিধানের বাইরেও গণভোট করা যাবে, সংবিধানে গণভোট না করার ব্যাপারে কিছু বলা নাই। গণভোটে গেছি, গণভোট ক্যাম্পেইনও করেছেন তারা। এখন প্রথম কথা হচ্ছে, ধরেন শফিক শাহীন, আপনাকে আমি প্রথমে বললাম, আপনি বললেন যে ভাই আমি চা খাবো না, পরে আমি ধরেন আপনাকে অনুরোধ করলাম, সবাই মিলে বললাম যে খান, আপনি খেলেন, তাহলে আপনার কোনটা ফাইনাল? খাবেন না বলেছেন সেটা না লাস্টেরটা? তাহলে বিএনপি যখন গণভোট মেনে নিয়েছে, গণভোটে অংশগ্রহণ করেছে, গণভোটে হ্যাঁ ভোটের জন্য বলেছে, তার মানে কি? তার মানে সে আগের পজিশন থেকে চেঞ্জ হয়েছে, সে গণভোট মেনে নিয়েছে। এখন সালাউদ্দিন সাহেব যদি বলেন তখন আমরা বাধ্য হয়ে মেনে নিয়েছি, সেটা তো আর কিছু বলার নাই। আপনি যদি বলেন যে লোকজনের লজ্জায় পড়ে আমরা চা খেতে বাধ্য হয়েছি, তা আপনি বিএনপিকে তো আমরা সারা জীবন জানি সে আপোষহীন দল। বেগম খালেদা জিয়াকে হুমকি দেওয়া হয়েছে জেলে নেওয়া হবে, বেগম খালেদা জিয়াকে প্রলোভন দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হবে, উনি তো আপোষ করেন নাই। তারেক রহমানকেও তো আপনার নানা ধরনের মানে প্রলোভন দেওয়া হয়েছিল। এই যে ইলেকশনে ভাগ বটোয়ারার কথা আমরা শুনেছি, 18 নির্বাচনে যে 70 আসন দেওয়া হবে, নানা ধরনের, তারা তো সেটা এগ্রি করেন নাই। তাহলে এখন আমরা অবাক হয়ে যাই যে বিএনপির মতো দল বলছে যে আমরা এই পরিস্থিতি যাতে না হয়, ইউনূস সরকার যাতে বেশি দিন ক্ষমতায় থাকতে না পারে, সেজন্য আপোষ করে আমরা এটা সাইন করেছি। দেখেন, এটা একটা সিরিয়াস লেভেলের, মানে আমি প্রতারণা শব্দটা বলবো না, আমি বলবো যে এটা একটা অপরিপক্কতা একটা রাজনৈতিক দল আকারে। প্রতারণা কাকে বলে? প্রতারণা কি পাবলিকলি হয়? প্রতারণা তো গোপনে হয়।
যেখানে পাবলিকলি ডায়ালগ হয়েছে, পাবলিকলি মানে আপনার এই কি ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, সেখানে প্রতিদিন আপনি নিজেও তো হয়তো কয়েকবার গিয়েছেন, সেখানে প্রতিদিন আমরা সবাই ব্রিফ করেছি। এরপরে আপনার জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা হয়েছে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে। এরপরে এত বড় একটা গণভোট হলো, আপনি দেখেন। তাহলে আপনার গণভোট হওয়ার পরে দুটো জিনিস, আমি এই জিনিসটা বহুবার বলেছি যে বিএনপি বলেছে আমি যদি ম্যান্ডেট পাই তাহলে আমি আমার মতো করে বাস্তবায়ন করব। এটাকে যদি আপনি ধরে নেন তাহলে বিএনপির যুক্তিটা সঠিক, যে সে যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সে করবে না, ঠিক আছে। আবার যখন গণভোট দিচ্ছে, জনগণ রায় দিচ্ছে যে না আপনার এটার পক্ষে আমরা আছি, তাহলে বিএনপি যদি উদার দল হয়, যেহেতু বিএনপি বলে যে তারা উদার রাজনৈতিক দল, উদার দল হলে কি হবে, যে আমাদেরকে 52% জনগণ এটা আমাদের রাষ্ট্র শাসনের জন্য দায়িত্ব দিয়েছে। দেখেন, সংসদ নির্বাচনটা হয়েছে কে রাষ্ট্র শাসন করবে, কে প্রতিনিধিত্ব করবে এটা, আর গণভোটটা হয়েছে স্পেশালি জুলাই সনদের উপরে, সংস্কারের উপরে। তাহলে আপনি 72%-এর যে রায় বা 70%-এর যে রায়, সেটাকে আপনি সম্মান জানাবেন, ঠিক আছে। রাশেদ খান বললো যে আমি যাব না এখান থেকে, বা আমি রাত্রেবেলা ডিনার আছে, এনটিভি আমার জন্য ডিনার আয়োজন করেছে, আমি খাবো না। সবাই মিলে বললো যে রাশেদ তুমি হইল ভাই, প্রধানমন্ত্রীর এত কাছের লোক, এত বড় দায়িত্ব পাইছো, খাও আমাদের সাথে। তো রাশেদ যখন সবার সাথে সবার অনুরোধে খেতে বসলো, এটা তো তার এটা হবে কি রাশেদের একটা বড়ত্বের প্রমাণ, এটা তার উদারতার প্রমাণ, যেহেতুগুলো মানুষের স্বার্থে সে খাইতে বসছে, একটু স্লিম থাকতে চায়, নায়ক ভাব নিয়ে থাকতে চায়, কিন্তু সে দেখলো যে আজকে সবার অনুরোধে সে খাইতে বসলো। এটা হচ্ছে মানুষের প্রতি সম্মান জানানো। বিএনপি যে এই যে 75% 70% লোকের যে সম্মান জানালো না, প্রশ্নটা কি নিয়ে? আপনি দেখেন, এই যে জুলাই সনদে বলছে 4টা প্রশ্নগুলো কি আসলে? প্রশ্নগুলো এরকম যে ইউনূসের বাক্সে টাকা জমা দেওয়া বা জামাতকে ক্ষমতায় নিয়ে আসো, এটা প্রশ্নটা তো হচ্ছে একজন প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক হইতে পারবেন না। আপনি রাস্তায় গিয়ে লোকদেরকে জিজ্ঞেস করেন, লোকেরা এটার পক্ষে, এটাতে কি অসুবিধা? এটা তো জনগণের পক্ষের কথা। এটাতে বিএনপি কেন মনে করছে তার ক্ষতি হবে? এটা তো সব দলের জন্য। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কিভাবে গঠিত হবে, এই গঠনের জায়গায় বিএনপির আপত্তি। প্রশ্নটা কি? প্রধান বিচারপতির নিয়োগ, পিএসসির নিয়োগ, দুদকের নিয়োগ, তারপরে আপনার এই যে নির্বাচন কমিশনের নিয়োগ, এই নিয়োগগুলো প্রধানমন্ত্রী একা দিবেন না, এগুলো একটা কমিটির মাধ্যমে দিবেন। তো এটা তো একটা গণতান্ত্রিক, এটা তো একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রশ্ন। এখানে আপনি প্রতারণার কথা বলছেন কেন? প্রতারণা করে কি করা হয়েছে? বিএনপিকে ক্ষমতা থেকে সরাই ফেলা হয়েছে? যদি ওনারা এই প্রশ্নগুলো দিয়ে জনগণের কাছে, জনগণ যদি এটা প্রতারণা মনে করতো, জনগণ প্রত্যাখ্যান করতো। আপনারা তো এখন বলতেছেন যে মানুষ বিএনপিকে পছন্দ করছে, ভোট দিচ্ছে, তো মানুষ তো ওইটাকেও পছন্দ করছে, ভোট দিচ্ছে। রে ভাই, প্রশ্ন হচ্ছে আপনার জন্য যেটা সুবিধাজনক আপনি সেটা করছেন, আর যেটা আপনি মনে করছেন আপনার ক্ষমতার জন্য অসুবিধাজনক, আপনি আসলে বিচারপতিদের নিয়োগ আপনার মত পছন্দ সে দিতে চান, আপনি দুদকের প্রধানকে আপনার মতো করে বানাতে চান, যেটা হাসিনা বানাইছে। তো আপনি বানাইতে চাইলে কি হবে? বানাইতে চাইলে স্বাভাবিকভাবে ওই যে 70% লোক যারা ভোট দিয়েছে তারা তো মনে করবে আপনি তাদেরকে অবজ্ঞা করছেন। প্রতারণা ইউনূস আপনাদের সাথে করছে, আপনারা বলছেন, আর আপনারা 70% লোকের সাথে প্রতারণা করছেন। আমি প্রতারণা শব্দটা বলতে চাই না, এটা খুবই অ্যাগ্রেসিভ ওয়ার্ড। কথা হচ্ছে বিএনপি তো আমাদেরই আন্দোলনের সহযাত্রী। এখন রাশেদ খান বিএনপির প্রশংসা করছেন সারা জীবনের, বা রাশেদ খান যদি আগেই বিএনপিকে এত ভালো জানতো তাহলে তো সে গণ অধিকার পরিষদ নামে দল করতো না, সে বিএনপিতে জয়েন করতো। বিএনপিতে তো সে জয়েন করে নাই, বিএনপিতে জয়েন করছে ইলেকশন উপলক্ষে। আমি তাকে জিজ্ঞেস করেন, আমি তাকে পরামর্শ দিয়েছি বিএনপিতে জয়েন করার জন্য, সে অস্বীকার করতে পারে কিনা? আমি একা না, এখানে ভরা বৈঠকের মধ্যে আমি তাকে বলছি যে রাশেদ, তোমার জন্য ভালো হয় তুমি বিএনপিতে জয়েন করো। আরো অনেক সাক্ষী আছে, সেও জানে সেটা। এখন কথা হচ্ছে আমরা কে বিএনপি করি, কে জামাতের সাথে জোটে গিয়েছি, সেটা একটা আলাদা প্রশ্ন। আমি একটা কথা বলি, রাশেদ খানকে আমি বলেছি যে সে তার উপর নির্যাতন ভুলে গেছে। কেন বলেছি? এটা দুষ্টামি করে বলি না, কিন্তু এটা মিন করে বলেছি। কারণ আমি রাশেদের কাছে জানতে চাই তার উপর যে নির্যাতন হয়েছিল, তাকে যে আঘাত করা হয়েছিল, তাকে যে ওই যে তুলে নিয়ে যাওয়ার সময় সে যে বলছিল যে আপনি আমাকে বাঁচান, সে কি কারো বিরুদ্ধে মামলা করেছে? হ্যাঁ, কারো বিরুদ্ধে সাক্ষী দিয়েছে? মামলা করেছে। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সময় তাজুল ইসলাম ভাই আমরা চিফ প্রসিকিউটর, সে সময় মামলা করেছি। আমরা এই সমস্ত বিষয়ে প্রত্যেকটা ইস্যুতে ট্রাইব্যুনালে গিয়েছি, সাক্ষী দিয়েছি, মামলা সাক্ষী হয়েছি। আমার কথা হচ্ছে আমরা কোনো ধরনের প্রতিহিংসা চাই না।
প্রত্যেকটা ঘটনার বিচার চাই, প্রত্যেকটা ঘটনাকে আপনাকে সামনে ধন্যবাদ আনতে হবে। জানাচ্ছি। রাশেদ খান, আপনি বলছিলেন যে বিরোধী দল চালাতে পারছে না, সেই ক্ষেত্রে সরকারি দল হিসাবে আপনারা বিরোধী দলকে কোনো সহযোগিতা করবেন কিনা? যেমন সাবেক স্বৈরাচার শেখ হাসিনা, তিনি অনেকগুলি দলের প্রধান ছিলেন, জাতীয় পার্টির প্রধান ছিলেন, তিনি ইনম মেননের দলের প্রধান ছিলেন, আপনারা বিরোধী দলকে সহযোগিতা করবেন কিনা? আরেকটি হলো, আপনি যখন গণ অধিকার পরিষদ করতেন, যখন আপনি নির্যাতিত ছিলেন, তখন আপনারা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করেছেন। একটা হলো যে স্বাধীন বিচার ব্যবস্থা থাকবে, স্বাধীন বিচার ব্যবস্থা সচিবালয় থাকবে, গুমের অপরাধের বিচার হবে। আপনারা এখন এসে গুম যে অধ্যাদেশ যেটি হলো সেটি বাতিল করে দিলেন। অর্থাৎ আপনি এখন তখন যে অবস্থায় ছিল, যে দাবিগুলি আপনার ছিল, আপনি নির্যাতিত হিসাবে, এখন সেই দাবিগুলিতে আপনি অটল কিনা, নাকি ক্ষমতায় আসলে পরে এই দাবিগুলির কথা ভুলে যেতে হয়? আচ্ছা আচ্ছা, সেটি একেবারে উত্তর দিব। সংক্ষেপে বলবেন, জি। আমরা শেষ পর্যায়ে আছি। হ্যাঁ, দেখেন মঞ্জু ভাই যেটি বললেন যে আমি রাশেদ খানকে পরামর্শ দিয়েছিলাম বিএনপিতে যাওয়ার জন্য। দেখেন যে আলোচনা হয়েছিল রূপায়ণ টাওয়ারে নির্বাচনের ঠিক আগে, সেখানে গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, সেখানে এনসিপির আহ্বানেই আমরা একসাথে বসেছিলাম এবং সেখানে নাহিদ ইসলাম সহ তাদের নেতৃবৃন্দ যারা ছিল সবাই বলেছিল যে আমরা আর যার সাথেই যাই না কেন জামাতের সাথে জোট করব না। এই ব্যাপারে তারা ঐক্যমতে এসেছিল। এমনকি রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই দলটি বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল। তাদেরকে বলল যে আপনারা আমাদের সাথে আসেন, আমরা নতুন একটি জোট করব, আমরা কারোর সাথে যাব না। তো রাষ্ট্র সংস্কার আন্দোলন তো আসলো, আসার পরে কি করলো দেখেন, আমাদের সাথে যখন এই ধরনের আলোচনা হচ্ছে, এমনকি এবি পার্টির সাথে ভিতরে ভিতরে জামাতের সাথে তারা চুক্তি করে বসেছে যে এই দলগুলোকে আমাদের সাথে আনবো, আমরা আসলে এতগুলো আসন চাই। তো এই বিষয়গুলো তো, এই তথ্যগুলো তো আমাদের কাছে আসছিল নানানভাবে, যে কারণে আমি ওই সময় বলেছি 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করি। দেখেন এবি পার্টি কিন্তু ঘোষণা দিয়ে যুগপৎ আন্দোলনে ছিল না, কিন্তু বিএনপি যে কর্মসূচি ঘোষণা করত তারা সব ধরনের কর্মসূচি পালন করত, অঘোষিতভাবেই তারা যুগপৎ আন্দোলনে ছিল, সেটা স্বীকার করতে হবে। তো আমার প্রশ্ন ছিল যে বিএনপির সাথে 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন সম্পর্ক, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী তার সাথেও আমাদের সুসম্পর্ক, তো এখন আসলে তার সাথে প্রতারণা করে এখন আমি জামাতের সাথে যাব বা এনসিপির সাথে যাব। আচ্ছা, এনসিপি যদি মনে করতো যে আমাকে লাগবে, তাহলে গণঅভ্যুত্থানের পরপর যে সময় তারা আসলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছিল, ছাত্র উপদেষ্টা হলো, তখন কেন আসলে গণ অধিকার পরিষদকে সমস্ত ইতিহাস থেকে মাইনাস করলো? এই যে মঞ্জু ভাই আজকে বললো যে রাশেদ খান ওই সময় যে নির্যাতনের শিকার হয়েছে সে বাঁচাও বাঁচাও বলছিল, তার মানে কি 18 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে 24 সালের গণ অভ্যুত্থান হয়েছে, তাই না? 24-এ আবার হয়েছে। কিন্তু আমি একটি দাবি করেছিলাম যে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনটা উল্লেখ করেন। দেখেন তারা লিখেছে 18 সালের আন্দোলন, কিন্তু 18 সালের কোটা আন্দোলন, এই কোটা শব্দটা বাদ দিয়েছে, কারণ 18 সালের কোটা সংস্কার আন্দোলন এই কথাটা আসলেই তো নুরুল হক নূর এবং রাশেদ খানের নাম আসে। তারা কতটা আসলে এই ধরনের অবজ্ঞা আমাদেরকে করেছে, করার পরে শেষ সময় এসে আমাদের হাত ধরে, পা ধরে, মাথা ধরে, শরীর ধরে, হ্যাঁ, নাহিদ ইসলাম বলেন, এই সার্জিস বলেন, হাসনাত বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমার পা ধরার অবস্থা সৃষ্টি হয়েছিল। ভাইকে জিজ্ঞেস করেন আমি মিথ্যা বলছি কিনা। আমি বলেছিলাম যে না, আমি তোমাদের সাথে জোটে যাব না। এবং শোনেন, আমি একমাত্র সেখানে একদম বলা যায় কট্টর, যদি বলেন কট্টর ছিলাম, যে না তাদের সাথে আমি জোটে যাব না। হ্যাঁ, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু আমি বলেছিলাম যেহেতু, শেষ করি, আমি একটু শেষ করি ভাই, আপনি বলেন। আমি ওই সময় আমার অবস্থান যা ছিল বিএনপির সাথে যাব, আমি ওইখানে স্পষ্ট করেছিলাম যে এমন কিছু ঘটে নাই যে আসলে আমি আসলে বিএনপিকে বাদ দিয়ে আমি আপনাদের সাথে জোট করব। এই কারণে ভাই হয়তো আমার এতটা খেয়াল নাই, এই কারণে হয়তো তিনি বলেছিলেন যে রাশেদ খানের উচিত গণ অধিকার পরিষদ না করে আসলে বিএনপিতে জয়েন করা, এই বাস্তবতা তিনি বলেছিলেন। তো সিক্রেট আলোচনার অনেক কথা আমি আসলে বলতে চাই না, বাট এতটুকু বলতে চাই একদম শেষ পর্যায়ে যে এনসিপি যদি আসলে চাইতো যে এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরো অনেক দলকে নিয়ে তারা কিছু একটা করবে, তাহলে এই যে এমনকি দেখেন এবি পার্টির লোকজনকে এনসিপি ভাগিয়ে নেয়। আপনি আপনার মিত্র যাকে মনে করেন তাকে কিভাবে ভাগিয়ে নেন? এটা তো প্রতারক। এবং এই প্রতারক, এই কথা কে বলেছে? হাসনাত কায়ুম সাহেব বলেছে যে এনসিপি জাতির কি ক্ষতি করেছে সেটা এনসিপিও জানে না, এনসিপি জাতির সাথে প্রতারণা করেছে। যেখানে হাসনাত কায়ুম সাহেব তাদেরকে বিশ্বাস করে তাদের উপর আস্থা রেখে নতুন বন্দোবস্তের রাজনীতি করার জন্য আসলো, সেখানে জামাতের যে ভণ্ডবস্তের রাজনীতি, প্রতারণার রাজনীতি, মুনাফিকি রাজনীতি, সেই মুনাফিকি রাজনীতি এনসিপি করলো।
তো এই এই কথাগুলো কি আমাকে বলতে হবে না? আপনাদের দুইজনকে ভাই ভদ্র ধন্যবাদ ভাষায় জানাচ্ছি। বললেন, জি, না ভাই বললেন বললো আচ্ছা যে আমি আমরা গণভোট নিয়ে একটু বলি। রাশেদের এই কথাটা আমি একটু বলি শুধু, আমরা জামাতের সাথে জোটে যাওয়ার জন্য অন্যতম দায়ী হচ্ছে রাশেদ। আমি যদি বলি মানে আমি রাজি হইনি, আমরা এখানে শেষ করছি। আচ্ছা, আমি এটা একটু শেষ করি, গণভোট নিয়ে শেষ আমরা করি। চেয়েছিলাম একটা মধ্য জায়গায় থাকার জন্য, যে আমরা একমাত্র বিএনপিতেও যাব রাশেদ না, কি এমন ক্ষমতাশালী যে আমরা রাশেদের BNP কারণে তেও যাব না, আপনারা জামাতে জামাতেও চলে যাব না। গেছেন? জি, আপনি যদি আমি 30 গণভোট নিয়ে সেকেন্ডে, বলি, একটু মঞ্জু ভাই 30 যদি সেকেন্ডে। বললেন, শোনেন, মঞ্জু ভাই সমালোচনা আমি খুব পছন্দ করি, কারণ তার সমালোচনাগুলো নাসিরউদ্দিন পাটোয়ারির মতো না। এনসিপি যারা এই যে দুষ্টু জি, আছে, আপনি গণভোট নিয়ে বলতে শেষ করি, চাইছেন। এনসিপি যারা যে ওরা দুষ্টু তোমাদের- আছে তোমাদের এদের অনুসারী তো, এদের মতো না। তোমাদের অনুসারী তো, মঞ্জু তোমাদের- ভাইদের মতো তোমাদের যদি চরিত্রের সাথে সৃজনশীল ছাপ আছে ওদের সাথে। শোনেন, মঞ্জু ভাইদের মতো যদি সৃজনশীল সমালোচনা করতো, গঠনমূলক সমালোচনা, পাশাপাশি সরকারকে পরামর্শ দেওয়া, এইটাই আসলে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দরকার ছিল। সুতরাং মঞ্জু ভাইয়ের কাছ থেকে এনসিপির উচিত তাকে গুরু মেনে রাজনীতিটা শেখা। শেষ কথা হলো, এই যে 70% আপনার গণভোট না, আচ্ছা 70% এর মধ্যে কিন্তু 51% কিন্তু বিএনপি, তাই না? এখন দেখেন, আমি আগেই স্পষ্ট করেছি, এখন বলতে গেলে সময় লাগবে, যে গণভোট নিয়ে এবং জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপির সাথে কিভাবে প্রতারণা করা হয়েছে। দেখেন সেই সময় যদি সেই বিএনপি, আলোচনাটা না আমরা না শুনেছি, শেষ করি, রাশেদ, আমরা সেই সময় যদি একদমই শেষ বিএনপি, পর্যায়ে। শেষ করি, 1 মিনিটে শেষ করি, সেই সময় যদি বিএনপি সংগ্রামী মহাসচিব দুইবার তিনি প্রতিবাদ লিপি না দিতেন, একবার যেমন ওই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ যে সময় নোট অফ ডিসেন্ট সরিয়ে দেওয়া হলো তখন প্রতিবাদ লিপি দিয়েছেন, এছাড়া যে সময় গণভোটের অধ্যাদেশ 4টা প্রশ্ন 1টা উত্তর তখন প্রতিবাদ লিপি দিয়েছেন, এছাড়া যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখ না করতেন যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ, সেক্ষেত্রে বিএনপিকে আপনি মুনাফিক, প্রতারক, যা ইচ্ছে তাই বলতে পারতেন। যেহেতু বিএনপির ওই সময়কার ধন্যবাদ অবস্থান জানাচ্ছি স্পষ্ট, আপনাদের দুইজনকে। আমাকে এটা শেষ করতে হবে, বিএনপির ওই সময়কার অবস্থান স্পষ্ট, নির্বাচনের পর অবস্থানও সেই একই রকম স্পষ্ট। এবং এই যে কেন মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আপনারা গণভোটে হা ভোট দেন, কারণ তুমি তো এখন তারা সরকারে প্রতারণা হয়ে করেছিল। গেছো, আর কেন এত না, কথা না, বলতেছো? না, হয়ে গেছো তো। শোনেন, এই যে মনে করেন যে গণভোট 100% যদি ধরি, তাহলে ওই হা ভোটের মধ্যে আমার 90%, আর আমি যদি ভিন্ন মত দিই সেটা 10%। আপনি বলেন তো সেক্ষেত্রে কি আমি এই হা ভোটে ভোট দেবো নাকি না ভোটে 10% এর জন্য ভোট দিব? আমাকে ওই সময় হা ভোট দেওয়ার কোনো বিকল্প ছিল না, এবং মাননীয় প্রধানমন্ত্রী হা ভোট দিতে বলেছিলেন বলেই কিন্তু হা ভোটে এত % ভোট পড়েছে, অন্যথায় ভিন্ন রকম কিছু আপনাকে ঘটতো। ধন্যবাদ অর্থাৎ জানাচ্ছি। জুলাইয়ের দর্শক, জন্য আমরা আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন।